জি 24 ঘন্টায় 5 কাহন নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে আরজি কর নিয়ে নতুন করে ধোঁয়াশা সিএফএসএল রিপোর্টে। যখন একাংশ ভাবতে শুরু করেছিল যে না হয়তো কোনোভাবে সঞ্জয় রায় একমাত্র অভিযোগ, কোনো জায়গায় একটা ভুল বোঝাবুঝি বা অতি ভাবনার কথা সামনে এসেছিল, তারপরে আবার এই নতুন সিএফএসএল রিপোর্টে আরও নানান রকম জল্পনার সামনে আসছে। আর এই জায়গা থেকে একগুচ্ছ প্রশ্ন উঠছে, যে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ এবং জুনিয়র চিকিৎসকরা, এবং এই জায়গা থেকে এই রিপোর্টে ফের চর্চায় আরজি কর। জানি আজকে সিজিও কমপ্লেক্সে অভিযান এবং সেই জায়গা দাঁড়িয়ে প্রতীকী তালা ঝুলিয়ে প্রতিবাদ সিএফএসএল রিপোর্ট নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠছে এবং এই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ, যেখানে অপরাধের জায়গা নিয়ে, অপরাধ স্থল নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে এবং কোথায় খুন এবং ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে সিএফএসএল রিপোর্ট। এবং পুলিশ এবং সিবিআই কি করছিল তারা, তাই নিয়েও উঠে গিয়েছে একগুচ্ছ প্রশ্ন। আজকের 5 কাহনে সেই প্রশ্ন খোঁজার চেষ্টা করব আমরা, যে উত্তর এখনো পর্যন্ত মেলেনি। চোখ রাখবো 4 মাস ধরে যে প্রশ্নের উত্তর নেই সেই প্রশ্নে। স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে ভাস্কর সিংহ রায় রয়েছেন, তৃণমূল সমর্থক বনিকাঞ্চন পাল বিজেপি রয়েছেন আমাদের সঙ্গে, শতরূপ ঘোষ সিপিআইএম রয়েছেন আমাদের সঙ্গে প্রাক্তন পুরস্কর্তা, অবসরপ্রাপ্ত পুরস্কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং জুনিয়র চিকিৎসক ত্রিনেশ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে পরে থাকবেন আইনজীবী আশিস চৌধুরী। আরজি কর কাণ্ডের সিএফএসএল এর যে রিপোর্টের কথা বলছিলাম তাতে নয়া তথ্য। সেমিনার রুমে আদৌ ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে রিপোর্টে, কিন্তু তাহলে ঘটনা ঘটেছে কোথায় তা নিয়ে জল্পনা জারি। সবার নজর এড়িয়ে সঞ্জয় ওই সেমিনার রুমে ঢুকলো কি করে, অন্য কোথাও এই ঘটনা ঘটলে দেহই বা ওই সেমিনার রুমে এলো কি করে তা নিয়ে একগুচ্ছ প্রশ্ন, বিভ্রান্তি। ফের জোর চর্চায় আরজি কর খুন ধর্ষণ কাণ্ড, সৌজন্যে সিএফএসএল রিপোর্ট, যে রিপোর্টে অপরাধ স্থল নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। আরজি কর কাণ্ডের শুরু থেকেই বেশ কিছু তথ্য সামনে আসে। 9 আগস্ট রাত 12টা নাগাদ 4 সহকর্মীর সঙ্গে ডিনার সারেন নির্যাতিতা। রাতে সেমিনার রুমে ঘুমোতে যান, রাত 2টো নাগাদ রুমে যান পিজিটি সৌমিত্র রায়। নির্যাতিতার ঘুম ভাঙিয়ে এক রোগীর অসুস্থতার কথা জানান। অন্য চিকিৎসককে ফোন করতে বলেন নির্যাতিতা। রাত 2:19 নাগাদ সেমিনার রুমে নির্যাতিতাকে ঘুমোতে দেখেন পিজিটি অর্ক সেন। 2:50 নাগাদ হাউস স্টাফ গোলাম আজম রুমে যান, কারো সাড়া না পেয়ে দরজা বন্ধ করে চলে আসেন। অভিযুক্ত সিভিকের দাবি দরজা খোলা ছিল। পিজিটি সৌমিত্র রায় প্রথম সকালে দেহ দেখেন সেমিনার রুমে, অর্থাৎ সেমিনার রুমেই ছিল নির্যাতিতার দেহ। কিন্তু সিএফএসএল রিপোর্ট কি বলছে? সেমিনার রুমে কোনো ধস্তাধস্তির চিহ্ন মেলেনি। কাঠের টেবিল, তার উপর থাকা ম্যাট্রেসে কোনো চিহ্ন মেলেনি। রক্ত লেগে থাকা ম্যাট্রেসের অংশ কেটে পরীক্ষা করা হয়, সেখানে বা বাকি অংশে ধর্ষণের চেষ্টার জেরে সম্ভাব্য ধস্তাধস্তির কোনো প্রমাণ মেলেনি। এটা তো আমরাও শুনেছিলাম যে অর্থোপেডিক ডিপার্টমেন্টটা ওই আর্থোস্কোপিক যে ওটাকে বন্ধ করে রাখা হয়েছে, ওনারা কিছু করেননি। তাহলে সেটাকে আটকেই বা কেন রাখা হয়েছে, সিল করেই বা কেন রাখা হয়েছে? আপনারা জানেন, আমরাও দেখেছি বিভিন্ন রকমের ব্লাড স্টেন্ড গ্লাভস এবং বিভিন্ন ব্লাড এবং স্ক্যালপেল এরকম অনেক কিছু পড়ে আছে ওখানে। অর্থোপেডিক কেন, আরও অনেক জায়গায় সেইগুলো একটু খতিয়ে দেখা হোক। কারণ যেহেতু কালকে রিপোর্টটা এসছে যে সেমিনার রুম ঘটনাস্থল নয়, তাহলে কোথায়? মানে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনেও এসছে, এখানে যারা আছেন সাধারণ মানুষ প্রত্যেকের মনেই আসবে। এই প্রশ্নগুলো যারা এড়িয়ে যাচ্ছেন বা যারা মনে করছেন যে এই প্রশ্নগুলো অবান্তর, তাদের আমার সত্যি কিছু বলার নেই। আমরা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছি, যে মোটিভ নিয়ে আন্দোলন করেছি, যে বিচার, সেই বিচারের জায়গায় বিস্তর ফাঁক দেখা যাচ্ছে। তাই আমাদের আন্দোলন যেভাবে চলছিল সেভাবেই চলবে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি অন্য কোথাও এই ঘটনা ঘটানো হয়েছে? খুন ধর্ষণের পর কি দেহ এনে রাখা হয়েছিল সেমিনার রুমে? তাহলে সেমিনার রুমে নির্যাতিতার ঘুমানোর যে দাবি, তাহলে কি নির্যাতিতাকে ঘুম থেকে তুলে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছিল? অন্য কোথাও খুন করার পর ফের সেমিনার রুমে রাখা হয় দেহ।
নাকি নির্যাতিতা সহকর্মীরাও সঠিক তথ্য দিচ্ছেন না? বিভ্রান্তির এখানেই শেষ নয়। যে সিএফএসএল রিপোর্টে দাবি করা হচ্ছে সেমিনার রুমে সম্ভাব্য ধস্তাধস্তির কোনো প্রমাণ মেলেনি, সেই রিপোর্টে দাবি অন্য কারো নজর এড়িয়ে এই সেমিনার রুমে ঢোকা কার্যত অসম্ভব। রিপোর্টে বলা হয়েছে আরজিকর হাসপাতালে টিবি ওয়ার্ডের মধ্যেই সেমিনার রুম, তৃতীয় তলায় এই সেমিনার রুম কোনো বিচ্ছিন্ন জায়গা নয়। সেখানে 24 ঘন্টা নার্সিং স্টেশন রয়েছে, মেন করিডোরের অন্য প্রান্তে পেশেন্ট রুম রয়েছে। ওই এলাকায় 24 ঘন্টা লোক যাতায়াত করেন। কারো নজর এড়িয়ে সেমিনার রুমে যাওয়া কার্যত অসম্ভব। সেমিনার রুমে 5টি ঢোকার দরজা, 4টি বন্ধ থাকে। একটি দরজা ঢোকা বেরোনোর জন্য শুধু ব্যবহার হয়। কারো নজর এড়িয়ে যে সেমিনার রুমে ঢোকা প্রায় সম্ভব নয়, সেই সেমিনার রুমে এমন ঘটনা। আর যদি এখানে এই ঘটনা নাও হয়ে থাকে, তাহলে অন্য কোথাও থেকে সবার নজর এড়িয়ে দেহ এনে এখানে এভাবে রাখা কি সম্ভব? ফলে 4 মাস পরে সিএফএসএল এর রিপোর্টে উঠে এলো আরও একগুচ্ছ প্রশ্ন। আরজিকর ইস্যুতে বাড়ল আরও বিভ্রান্তি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর আজকেও আমরা জানি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ডাক্তারদের অভিযান হয়েছে, তা নিয়ে ধুন্ধুমার হয়েছে। প্রতীকী তালা নিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান, ডাক্তারদের একাধিক সংগঠনের পুলিশ আটকালে ধস্তাধস্তি হয় এবং সিবিআইয়ের ওপর থেকে বিশ্বাস হারিয়ে যাচ্ছে, এমনটাই চিকিৎসকদের দাবি। সেই ছবি আপনাদের দেখাবো। আমি এই জায়গা থেকেই ভাস্করদার কাছে আসবো। ভাস্করদা, হ্যাঁ, এটা ঠিক, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সিবিআইও যখন একমাত্র অ্যাকিউজড হিসেবে সঞ্জয় রায়কে সামনে আনতে পেরেছে, সবার মনেই মনে হয়েছিল যে কোথাও গিয়ে তাহলে হয়তো এই যে গণধর্ষণ বা এই ধরনের যে থিওরিগুলো সামনে আসছে, একটা প্রশ্নের মুখে উঠে যাচ্ছে কিনা। এবং এই জায়গা থেকেই আরও প্রশ্ন উঠতে শুরু করলো যখন এই খুন ধর্ষণ মামলায় সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেলেন, টালা থানার জামিন পেয়ে গেলেন, তখন প্রশ্ন উঠলো কিন্তু এই যে সিএফএসএল রিপোর্ট, যেখানে খুন বা ধর্ষণ বা সেই সম্ভাব্য একটা ধস্তাধস্তির কোনো প্রমাণ মিলছে না, তখন তো যে দাবিটা বারবার করা হচ্ছিল যে গোটা বিষয়টাই স্টেজড, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, সেটাই তারা জোরদার হয় না। যে সিবিআইয়ের কাছে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে বা জমা দিয়েছেন যেটা ফরেন্সিক দপ্তর থেকে, তাহলে সেটা জমা দিয়েছে যে ওইখানে কোনো ধস্তাধস্তি হয়নি। কিন্তু আমরা এটাও দেখেছিলাম ওই ব্লুটুথটা পাওয়া গিয়েছিল, সঞ্জয় রায়ের ব্লুটুথটা ওখানে পাওয়া গিয়েছিল। ওটা পাওয়ার পরে তারপর তার মোবাইলের সঙ্গে মিলিয়ে তাকে গ্রেপ্তার করা হয়, এগুলো আমরা দেখেছি। এখন দেখুন সিবিআই এটাকে কিভাবে দেখছে, একটা রিপোর্ট, সেই রিপোর্টটা তো বিচারের একটা অংশ, মানে বিচারের ব্যবস্থার মধ্যে ওই তথ্যটা উঠে এসছে। এই তথ্যটাকে নিয়ে সিবিআই এটাকে বিশ্লেষণ করবে, তারপরে বিচারের জন্য ওটা কোর্টের কাছে যাবে বা সব কিছু। আপনারা এই যে সম্ভাব্য বিভিন্ন বিষয় নিয়ে, মানে একটা সময় তো সঞ্জয় রায় যে যুক্ত নয় সেটাও বলা শুরু করেছিল। না, এটা কেউ বলছে না, আমি সোমা বলছি, সেটাও শুনেছি সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম সম্ভাব্য ঘটনা। কিন্তু ওখানে যে ঘটনাটা ঘটেছে কি ঘটেনি, সেটা এখনো অবধি সিবিআইয়ের কাছে যে রিপোর্ট দিয়েছে সে সিবিআই তারপরে সেই রিপোর্টটা বিশ্লেষণ করলে জানা যাবে। এখন ওখানে ঘটেইনি কোনোভাবেই, সেটা কি রিপোর্টে লেখা আছে? ওখানে ধস্তাধস্তি হয়নি, তার মানে যে ওখানে হয়নি সেটা যেমন নয়, আর ওখানে হয়েছে সেটাও কোনো পরিষ্কার নয়। কিন্তু এর জন্য বিচারের ওপরে আস্থা রাখতে পারছি না যারা বলছেন, এটার সঙ্গে কি সম্পর্ক আমি বুঝলাম। বিচারটা কে করছেন? বিচারটা কি বিচারের উপর আস্থা রাখতে পারছেন, মানে কোর্টের উপর বিশ্বাস রাখা যাচ্ছে না? সম্পর্ক কি নেই বলে আপনার মনে হয়? সম্পর্ক আছে কিনা সেটাই তো দেখবে তদন্তকারী সংস্থা। আমি তো তদন্তকারী সংস্থা নই। তদন্তকারী সংস্থার কাছে একটা তথ্য এসছে, সেই তথ্যটাকে নিয়ে আপনার একটা বিশ্লেষণ করছেন যে হয়তো এখানে হয়নি, ধস্তাধস্তির রিপোর্ট নেই। আবার এটাও তো এসেছে যে ওখানে ব্লুটুথ পাওয়া গেছে, আবার এটাও তো এসেছে যে ওখানে যে গিয়েছিল সেটা দেখা গেছে। আচ্ছা, সেগুলো এটা একটার উপরে পুরোপুরি কনক্লুশন। মনিদা, এই যে বিষয়টা এতদিন বাদে সামনে আসছে, তাহলে তো যেরকম পুলিশের বিরুদ্ধে একটা তদন্তে গাফিলতি অভিযোগ, একই অভিযোগ তো সিবিআই বিরুদ্ধে উঠছে। অন্তত কোন জায়গায়, প্লেস অফ অকারেন্সটা কোথায়, এই বেসিক তথ্যটুকু সাধারণ মানুষ জানতে পারবে না? দেখুন, আজকে যেটা সিএফএসএল রিপোর্টে বেরিয়েছে এবং আমরাও জানি যে আমরা 9 তারিখ ঘটনাটা ঘটেছে, 14 তারিখ দিল্লির সিএফএসএল টিম ওখানে পৌঁছেছে। এই যে 5টা দিন ছিল, এই 5টা দিন কি ওই এরিয়াটাকে, যেটা আমরা যে কোনো কেস হলেই সঙ্গে সঙ্গে পুলিশ ওটাকে লক করে দেয় একদম গোদা বাংলায়, সেই ব্যবস্থা ছিল না। সেখানে মানুষ এসেছে গেছে এবং আমরা দেখেছি সেই নিয়ে হাজারের শো হয়ে গেছে
যে কোথাকার ডাক্তার সব ভুয়ো ডাক্তার এসে ঢুকে গিয়ে বিভিন্ন ফরেনসিক টিমের তদন্তকারী এইসব ঢুকে গিয়ে ওই জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। প্রমাণ যে থাকবে সেটা তো প্রথম থেকেই চেষ্টা করা হয়েছে। যদি রাজ্য সরকার প্রমাণ লোপাটের তো চেষ্টা প্রথম থেকে, যদি রাজ্য সরকার সিরিয়াস হতো তাহলে কি এই মৃতদেহটাকে এত তাড়াতাড়ি দাহ করা হতো? মৃতদেহটাই তো 50 to 60% প্রমাণ, আসল প্রমাণ যে তার উপরে কি ঘটনা ঘটেছিল। এবং সিএফএসএল রিপোর্টে দিয়েছে, কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে পরবর্তীকালে কোনো অসঙ্গতি নেই, সেটা প্রমাণিত হয়েছে। না, অসঙ্গতি নেই, ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে অসঙ্গতি নেই। সেটা যখন বলেছে, আপনারাও তো দেখিয়েছেন এর আগে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে এইটা যে অকারেন্স নয় এটা প্রথম দেখালো। এর আগেও আমরা সেখানে কথা হচ্ছে এমন পরিস্থিতি হয়েছে সিবিআইও পারছে না। না, সিবিআই পারছে কি পারছে না সেটা সিবিআই দেখবে, কোর্ট দেখবে। আমার বিষয় হচ্ছে যে রাজ্য সরকার, আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? না, রাজ্য সরকার কি প্রথম থেকে সিরিয়াস ছিল? আপনারা যদি এটা বলতে পারেন যে পুলিশ ঠিকমতো তদন্ত করেনি, সিবিআই এর ক্ষেত্রে বলতে পারছেন না কেন? সিবিআই এর সাথে যদি আপনার নিরপেক্ষই হয় সিবিআই, নয় তো? আর পুলিশের মুখপাত্র না মনিকাঞ্চন দা, আমার কথাটা পুলিশের উপর, পুলিশের সমালোচনা যদি করে থাকেন তাহলে আপনার কি মনে হয় সিবিআই এর এই যে দীর্ঘসূত্রিতা এটা নিয়ে প্রশ্ন উঠবে না? আমি বলতে চাইছি যদি সরকার, যারা প্রশাসনে আছে তারা ঘটনাটার তদন্ত হোক, যারা দোষী তারা শাস্তি পাক, সেক্ষেত্রে প্রথম থেকেই কেন জায়গাটাকে লক করা হলো না? কেন প্রথম থেকে বাইরে যেখানে ঘটনা ঘটেছে বা না ঘটেছে তারপরেও সেখানে হাজার হাজার লোক কি করে ঢুকতে দিই? আমি আসবো 17। শুনুন, প্রমাণ পাওয়া যায়নি, প্রমাণ লোপাট করা হয়েছে, তাই সিবিআই কিছু করতে পারেনি, এটা একেবারে ফালতু কথা। আমি একটা উদাহরণ হিসেবে বলছি, নারদার কি প্রমাণ লোপাট হয়ে গেছে? নারদার ভিডিওগুলো অ্যাভেলেবেল নয়? একমাত্র বিজেপির ইউটিউব চ্যানেল ছাড়া তো পৃথিবীর আর কোনো জায়গা থেকে নারদার প্রমাণ লোপাট হয়নি। তাও কারণ নারদার চোরগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে। সিবিআইকে ধরতে বারণ করা আছে ভাই, মোদি বারণ করেছে তাই সিবিআই ধরেনি, সোজা বাংলা কথা। প্রমাণ থাকলেও ধরবে না, না থাকলেও ধরবে না, এই গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে ব্লুটুথ পাওয়া গেছিলো বলে যেটা ভাস্করদা বলছেন, ব্লুটুথটা ওখান থেকে পুলিশ বলেছে পাওয়া গেছে। সত্যি ওখান থেকে পাওয়া গেছে না আরজিকরের উঠোন থেকে পাওয়া গেছে নাকি পাশের বাড়ি থেকে পাওয়া গেছে সেটা আমরা জানি না। পুলিশ বলেছে ব্লুটুথ ওখান থেকে পাওয়া গেছে, 2 নম্বর কথা। 3 নম্বর কথা, যেটা বারবার করে বলার চেষ্টা করছেন যে আমাদের কি বিচারের ওপর আস্থা নেই। বিচারের ওপর তো আমাদের 100% আস্থা আছে, কিন্তু বিচারটা তো ইন্ডিপেন্ডেন্টলি হয় না। তদন্তটা কেমনভাবে হলো, কি কি প্রমাণ সংগৃহীত হলো, সঠিকভাবে তদন্ত হলো কি হলো না, তার উপর তো বিচার নির্ভরশীল। বিচারক তো মাঠে ময়দানে ঘুরে ঘুরে নিজে তদন্ত করেন না। কামদুনির ক্ষেত্রে অপরাধীদেরকে ছাড়ার সময় জাজকে আক্ষেপ করে কথা বলতে হলো যে আমি এদেরকে ছাড়তে বাধ্য হচ্ছি, তার কারণটা হচ্ছে সিআইডি, রাজ্যের সিআইডি যথাযথ প্রমাণ আমার সামনে নিয়ে উপস্থিত করেনি। অতএব এখানে বিচারের উপর আস্থা থাকার না থাকার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যারা তদন্ত করছে তাদের উপর আস্থা আমাদের থাকার কথা কি থাকার কথা নয়। কেন আমি কথাটা বলছি? আজকে এই কথাগুলো আমাদেরকে বলতে হবে সভ্য। অনেক বড় বড় তৃণমূল নেতা এবং এই রবীন্দ্রনাথ কবিতায় লিখেছিলেন না যে বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। তৃণমূল নেতার থেকে বেশি তোমরা কিছু মনে করো না, তৃণমূল নেতার চামচাগিরি করা কিছু প্রাক্তন সাংবাদিক, তাদের মুখে গত 4 দিন ধরে 5 দিন ধরে যবে থেকে সন্দীপ ঘোষকে ছাড়া ওকে বেল দেওয়া হলো খুনের ষড়যন্ত্রের কেস থেকে, কেননা ওর বিরুদ্ধে চার্জশিট জমা দিল না সিবিআই, বিরাট বিরাট ভাষণ শুনছি কদিন ধরে ইউটিউবে, এখানে ওখানে বিরাট বিরাট ভাষণ। কি না 150 গ্রাম সিমেন্ট কারা বলেছিল, গুজব ছড়িয়েছিল, ওই যে সোমা দাস বলছি বলে যার কথা এক্ষুনি ভাস্করদাটা টেপের কথা বললেন, গুজবকে ছড়িয়েছে। যারা আমরা প্রতিবাদ করেছি সবাই নাকি বিরাট গুজব ছড়িয়েছি, 150 গ্রাম সিমেন্ট করে সমস্ত সিমেন্ট বিশেষজ্ঞগুলোর কাছ থেকে তখন এই জবাবটা পেতে হবে যে গুজব তো ছড়ানো শুরু হয়েছিল যখন মেয়েটির বাড়িতে ফোন করে বলা হয়েছিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। সেই অডিও তো আমরা সবাই শুনেছি, এবং সেই অডিও তো কোনো জাল অডিও নয়। এমনকি ইন্দিরা মুখার্জি পুলিশের একজন আধিকারিক, তিনি পর্যন্ত স্বীকার করেছেন যে অডিওটা ফেক। আমি কথা শেষ করতে অডিওটা ফেক নয়। ওই গুজবটা কে সরালো? 1। 2 নম্বর কথা, কলকাতা পুলিশের আইপিএস অফিসার, কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ কর্মী ইন্দিরা মুখার্জি প্রেস কনফারেন্স করে বলছেন তৃণমূল নেতা অভিজ্ঞদের ছবি দেখি এটা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। ওটা গুজব নাকি ওটা রিয়েলিটি? এই সিমেন্ট বিশেষজ্ঞ সাংবাদিকগুলো বলবে? তৃণমূলের চামচাগুলো বলবে? ওই অভিক দে যে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, ওইটা গুজব ছিল নাকি ওটা রিয়েলিটি ছিল? 150 গ্রাম সিমেন্টের গল্প শোনাচ্ছে। আমি আজকে যে সিএফএল রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে, যদি এই সিএফএল রিপোর্ট সত্যি হয়ে থাকে তাহলে সেমিনার রুমের ভেতর খুন এবং ধর্ষণ হয়েছে, সেইটা গুজব ছিল নাকি সেটা রিয়েলিটি ছিল? গুজব তো ছড়িয়েছে এই তৃণমূলের নেতা, কলকাতা পুলিশ এবং তৃণমূল নেতাদের পেটোয়া এই কতগুলো ইউটিউবার। অপরাধী তো এরা। আমি শতরূপের কথাই বলি। শতরূপ একটা জায়গাতে বলেছিলেন
যে দেশের মধ্যে সব থেকে দ্রুততম সিবিআই তদন্তের হ্যাঁ, 100% ভার পেয়েছিলেন 96 ঘন্টার মধ্যে সিবিআই। সুতরাং ওই যে তথ্য বিকৃতি করা, সব এভিডেন্স লোপ করা, সেটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে সদরূপ বিশ্বাস করে যে কোনো তথ্য বিকৃতি হয়নি, কোনো এভিডেন্স বা এদিক ওদিক করা হয়নি, আমি বিশ্বাস তাহলে করি সিবিআই এর তদন্তে করার ক্ষেত্রে এটা বলেছিল। আমি বলেছি তো, আমি বলেছি, আরে আমি তো আপনাকে ফিরে পাঠিয়েছি, না এটা বলেছেন, আমি শুনুন, তাহলে তো বিকৃতি কেন বলছি না, আসছে না, একদম বিকৃতির কথা আমি বলছি না। আমাদের বক্তব্য এইটাই, সিবিআই কে হ্যান্ডওভার করা হয়েছিল কেন? যদি কেউ তথ্য বিকৃতি করেও থাকে তাকেও গ্রেফতার করা সিবিআই এর কাজ ছিল। সিবিআই কেন করেনি? আজ যে মনিদা যে কথাটা বলছেন, তথ্য বিকৃতি হয়েছে, তথ্য বিকৃতি জানানো হয়েছে বলে, কেন তাকে সিবিআই গ্রেফতার করেনি? কিন্তু বিষয়টা হচ্ছে ট্রিনেশ, যদি ওইখানে ঘটনা হয়নি, যদি সেমিনার রুমে এই ঘটনা হয়নি বলে বিষয়টা সামনে আসে, এটাও তো রিপোর্টে বলা হচ্ছে যে ওইখানে যদি কেউ ঢোকে বা বেরোয় কোনো ঘটনা হয়, জায়গাটা এতটাই ব্যস্ত জায়গা, সেটা কারোর নজর এড়িয়ে যাবে সেটা নয়। একদমই। যদি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির এই রিপোর্ট আপনারা দেখেন, তাহলে যে 5টা পয়েন্ট উঠেছে, 2-3টে পয়েন্ট আমি হাইলাইট করার চেষ্টা করব। এক, তারা এখানে বলেছে যে ম্যাট্রেসের ওপর সেই বডিটাকে, ডেড বডি রাখা ছিল, আমাদের দিদির যে বডি রাখা ছিল সেইখানে, কিন্তু সেই ম্যাট্রেসটার ওপরই শুধু বায়োলজিক্যাল স্টেন পাওয়া গেছে, তাছাড়া গোটা হলে কোথাও বা অন্য কোথাও আশেপাশে কোথাও কোনো স্টেন পাওয়া যায়নি। 1। 2 নম্বর, যেখানে বডি রাখা ছিল সেই বডির যে কাট পোর্শন, ম্যাট্রেসের যে কাট পোর্শন, অর্থাৎ মাথা এবং যে লোয়ার অ্যাবডোমেনের যে পোর্শন, স্বাভাবিকভাবে সেই পোর্শন ম্যাট্রেসের সাথে টাচ করবে, সেই পোর্শনে ছাড়া বাকি গোটা ম্যাট্রেসে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি। 3, ওই যে আপনি যে পয়েন্টটা বললেন যে করিডর বা ওই এলাকাটা যথেষ্ট ব্যস্ত এলাকা, নার্সিং স্টেশন আছে, বাকি পেশেন্টের বাড়ির লোকজন যাতায়াত করে, এবং ক্লিয়ার করেনি, মানে টেকনিক্যালি যেটা হওয়ার কথা ছিল, যদি এরকম হয়, আমাকে কেউ কোনো ম্যাট্রেসের ওপরে যদি আমার ওপরে অত্যাচার করে, আমি ছটফট করব, বাঁচার চেষ্টা করব, সেখানে আমার কোনো স্ক্র্যাচ মার্ক বা ম্যাট্রেসের কিছু ছোট্ট অংশ হলো সেটা একটু এবং থাকবেই, থাকার কথা, চেঞ্জেস হবে অবশ্যই। এবং কিন্তু যদি আমাকে অন্য কোথাও মেরে ম্যাট্রেসে শুয়ে দেওয়া হয়, তাহলে সেই জায়গাগুলো রিল্যাক্সেন্স থাকবে। একদমই। আপনি যদি ডেড বডি যে রিপোর্টগুলো বাইরে বেরিয়ে এসেছিল, বেরিয়ে আসা উচিত নয়, কিন্তু যেগুলো এসেছিল বা পোস্টমর্টমের যে রিপোর্ট, সেখানে দেখবেন যে একাধিক সংবাদ মাধ্যমে একাধিকবার চর্চা হয়েছে যে একাধিক আঘাতের চিহ্ন, অর্থাৎ ধস্তাধস্তির একটা চিহ্ন সেখানে রয়েছিল, এবং একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। যদি ধস্তাধস্তি হয়ে থাকে, তাহলে সেই ম্যাট্রেসে যদি না হয়ে থাকে, তাহলে কোথায় হয়েছে? অবশ্যই সেটা খুঁজে বের করা সিবিআইয়ের দায়িত্ব। সিবিআই কিন্তু এখনো অবধি সেটা খুঁজে বের করতে পেরেছে কিনা আমরা জানি না, পারলেও কিন্তু এখনো অবধি বলেনি, প্রকাশ করেনি। আমরা দেখেছি যে কলকাতা পুলিশ 9 আগস্টের ঘটনার পর যে তদন্তভার গ্রহণ করেছিল, কলকাতা পুলিশের অপদার্থতা আমরা দেখেছি। তারা শুধুমাত্র সঞ্জয় রায়কে, সেই বলতে দিন, আপনার সময় আমি বলিনি, সঞ্জয় রায়কে শুধু গ্রেপ্তার করেছিল। বাকি আমরা মনে করি এই ঘটনা যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যে সময় যেভাবে একে আত্মহত্যার মতো ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল, সেই ঘটনা কলকাতা পুলিশ আরজিকর কলেজ অথরিটির সাথে যোগসাজশ করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। 14ই আগস্ট রাতে যে আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুর হয়েছে, কলকাতা পুলিশ সেটাকে আটকাতে পারেনি, এবং সেই যে দুষ্কৃতীরা তথ্য প্রমাণ লোপাট করার জন্য আরজিকর মেডিকেল কলেজে এসেছিল বলে আমরা মনে করি। পরবর্তীকালে সিবিআই যে তদন্ত করেছে, সিবিআই তদন্ত কিন্তু একই পর্যায়ে রয়ে গেছে। সেই টালা থানার ওসি বা সন্দীপ ঘোষ যাদেরকে তারা গ্রেপ্তার করেছে, তাদেরকে কিন্তু এখান থেকে জামিন পেয়ে গেছে। অর্থাৎ সিবিআই, কলকাতা পুলিশ মুদ্রার এপিটোপিট বললে আমরা মনে করি না। একদমই। তাহলে ভরসাটা কার উপরে করবো, এটাও তো প্রশ্ন উঠছে। আমি একটা বিরতিতে যাবো, বিরতির পরে আমি সত্যজিৎ বাবুর কাছে আসবো। যেরকম ট্রিনেশ বললো যে এক হচ্ছে সেমিনার রুমে হয়েছে কিনা সেটা নিয়ে দ্বন্দ্ব, সেমিনার রুমে যদি দেহ নিয়ে যাওয়া হয় কেন নজর পড়লো না সেটা নিয়ে দ্বন্দ্ব, ওই আশেপাশে যে ভাঙচুর চলেছিল সংস্কারের নামে তা নিয়েও প্রশ্ন, রিপোর্টের বিভ্রান্তির জায়গা, প্রশ্নের জায়গাটা বোঝার চেষ্টা করবো। আমি সত্যজিৎ বাবুর কাছ থেকে বিরতির পর সঙ্গে থাকবো। সরাসরি আসবো সত্যজিৎ বাবুর কাছে, যে জায়গায় প্রশ্ন তুলে দিল সিএফএসএল রিপোর্ট। সত্যজিৎ বাবু। হ্যাঁ, দেখুন, এই ইনসিডেন্ট নিয়ে আমি আপনাদের চ্যানেলে এবং নানা জায়গায় অনেকবার নানাভাবে আসতে হয়েছে এবং বলতে হয়েছে। আমার নিজস্ব ধারণা যে এই কেসটার এখন পর্যন্ত যে মোটিভ অফ মার্ডারটা আমরা কেউ, যারা প্যানেলিস্ট আছেন কিংবা আমি ব্যক্তিগতভাবে, যে মোটিভ অফ মার্ডার একজন ডাক্তার মহিলাকে কেন সেই হাসপাতালের মধ্যে খুন হতে হলো, এই মোটিভটা এখন পর্যন্ত কেউ আমরা জানি না। দ্বিতীয় কথা হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য এভিডেন্স, এটা প্রথম থেকেই বলা হয়েছে। 3 নম্বর যেটা কথা, যেই কথাটা আলোচনার আসল কথা, সেটা হচ্ছে যে ইনভেস্টিগেশনের মার্ডার উইথ রেপ কেসের এত ইম্পর্টেন্ট কেস,
সেই ইনভেস্টিগেশনে যে এসওপি থাকা দরকার ছিল, যে গার্ড করে দেওয়া পুরোপুরি সেমিনার হলটা প্রথম থেকেই গার্ড, সেইগুলো করা হয়নি এবং যার জন্য যেই প্রমাণগুলো ছিল সেই প্রমাণগুলো বেসিক্যালি লোপাটি হয়ে গেছে। 4 নম্বর যেটা বক্তব্য সেটা হচ্ছে যেটা ডাক্তার সাহেব বললেন যে যে ম্যাট্রেসের উপরে একটা, দেখুন আমি রেপ উইথ মার্ডার কেসের কনভিকশনও ইনভেস্টিগেশনও করেছি, কনভিকশনও করিয়েছি তাদের, কিন্তু ঘটনা হচ্ছে যদি কোনো মহিলা 31 কি 32 বছরের মহিলাকে যদি আপনি তাকে আঘাত করেন কিংবা আপনি রেপ করতে চান কিংবা হত্যা করতে চান, তাহলে তার উইনার হ্যান্ডস, অর্থাৎ এই উইনার দুটো হ্যান্ডস, এই উইনার হ্যান্ডসে কিন্তু আঘাত লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং পায়ে ইনজুরি, পায়ের হাঁটু এবং আশেপাশের মধ্যে ইনজুরি থাকবে। এই কোনো ইনজুরি কিন্তু সেইভাবে লক্ষ্য করা যায়নি এই প্রত্যেকটা জিনিসই। আর সবচেয়ে বড় কথা যেটা, যে এই যে আমাদের যেটা ইনকোয়েস্ট করা হয়েছিল, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করেছিলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বডির, আমিও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলাম, কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেটা করলেন সেটা পিছনের উল্টো দিকটা দিয়ে কিছু করলেন না। এইগুলো সব মিলিয়ে একটা জিনিস আমাদের কাছে খুব স্পষ্টভাবে আসবে, সেটা হচ্ছে যে এই সেমিনার হলে আদৌ পিও ছিল কি ছিল না, এটা সম্বন্ধে আমরা বেসিক্যালি এখানে হয়তো অনেক বিষয়ে আলোচনা করতে পারি, কিন্তু একমত কারুরই হবে না। আর দ্বিতীয় কথা, দেখুন একটা কেসে অলরেডি চার্জশিটের সাবমিট হয়ে গেছে, যেটা 173 পুরনো সিআরপিসিতে, সেইখানে চার্জশিট হওয়ার পরে হয়তো নতুন যদি কিছু আসে ফার্দার হয়তো সাপ্লিমেন্টারি চার্জশিট আসতে পারে, কিন্তু পিওটা কোথায় ছিল এটা কিন্তু প্রথমেই কোর্টের যেটা বিচার হয় যে কবে হয়েছিল, কখন হয়েছিল এবং কোথায় হয়েছিল, এই 3টে জিনিস কিন্তু কোর্ট প্রথমেই করবে, তারপরে তার সাক্ষী শুরু করবে। তাই আমরা যে আলোচনার মধ্যে এসছি, সেই আলোচনার মধ্যে এখন পর্যন্ত এটা কেউ বলতে পারবে না যে আদৌ আমাদের সেই সেমিনার হলেই হয়েছিল না বাইরে হয়েছিল না ডাক্তারদের যেই রেস্টরুমটা ভেঙে দেওয়া হয়েছে সেই রুমটাই হয়েছিল, এটা কেউ বলা যাবে না। কিন্তু যেহেতু সিবিআই এটা ইনভেস্টিগেশন করছে, সিবিআই এটাতে ঢুকেছে, সিবিআই প্রত্যেকটা জিনিস দেখেছে, তাদের বড় বড় এক্সপার্টরা ঢুকেছেন, তারা যখন এটার উপরেই চার্জশিট করেছেন, আমরা এখন ডিসবিলিভ করার মতন কিছু নেই। আরেকটা লাস্ট লাইন যেটা বলি সেটা হচ্ছে, দেখুন সুপ্রিম কোর্ট যখন ওভারঅল সুপারভিশন করছে, আমার নিজস্ব ধারণা যে ভারতবর্ষের অন্য কোনো কোর্ট এই সুপারভিশনের উপরে নতুন করে অর্ডার দিতে পারবেন না। আচ্ছা, আমি এই আইনের বিষয়টাতেই আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আরজি কর নিয়ে নতুন কোনো মামলা এখনই সায় দিল না হাইকোর্ট। তদন্ত সুপ্রিম কোর্টে নজরদারিতে চলছে কিনা আগে সেই ব্যাখ্যা চাইল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। 42টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আরজি কর কাণ্ডে নতুন করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা মা। অপরাধস্থলে ধস্তাধস্তির চিহ্ন মেলেনি। সিএফএসএল এর এই রিপোর্টও হাতিয়ার করে আদালতের সামনে প্রশ্ন রাখেন তারা। নতুন করে তদন্তের আবেদন রাখা হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। স্পষ্টতই সিবিআই তদন্তের ওপর ভরসা হারাচ্ছেন নির্যাতিতার পরিবার। এদিন মামলার শুনানির পর বিচারপতি বলেন, মামলা ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন, এই মুহূর্তেই মামলা গ্রহণ করা সম্ভব নয়। আপনারা প্রধান বিচারপতির কাছে যান, তিনি যদি মামলা শুনতে বলেন শুনব। সুপ্রিম কোর্টে নজরদারিতে আরজি কর তদন্ত চলছে কিনা তা নিয়েও দ্বিমত দেখা যায় সিবিআই ও আবেদনকারীদের আইনজীবীদের মধ্যে। সুবিচারের জন্য যা যা করতে হয়, যত দূর যেতে হয় আমরা যাব, ব্যাস এটাই হচ্ছে আমাদের মেইন কথা। আমরা ধৈর্য ধরবো এবং আমাদের জীবনে এটাই লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই। আমরা সুবিচার যেভাবেও আদায় করবো। আদালতের নজরদারিতে তদন্ত চলছে কিনা তা নিয়ে ব্যাখ্যা আনার জন্য আবেদনকারীকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। ফার্দার ইনভেস্টিগেশন যে মামলাটা নিয়ে আমরা রিট পিটিশন ফাইল করেছিলাম, সেটা প্রথম দিন শুনানি হয়েছে, আজকে দ্বিতীয় শুনানি ছিল। এবং যে এরিয়াতে আমরা ইনভেস্টিগেশন চেয়েছি তাতে সিবিআইয়েরও কোনো প্রবলেম নেই, কারণ ওনারাও ইনভেস্টিগেশন চার্জশিটে লেখাই আছে যে আরও ইনভেস্টিগেশন হবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা পড়বে। তো আজকেও সেটা কোর্টে দাঁড়িয়ে বলেছে যে ওনাদের ইনভেস্টিগেশন ফার্দার হতে কোনো প্রবলেম নেই। শুধু একটা ক্ল্যারিফিকেশন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম থেকে আনতে হবে, যেহেতু মামলাটা পেন্ডিং ছিল এবং লার্জার বেঞ্চ ছিল, তারা সেশন ছিল ওভার দি ম্যাটার, তাই জন্য সেই ক্ল্যারিফিকেশন নিয়ে আমাদের এখানে আবার মামলাটা শুনানি আছে 15 তারিখে। 15 জানুয়ারি পরবর্তী শুনানির সম্ভাবনা।
পরিবারের দায়ের করা মামলায় এখনই হস্তক্ষেপ করতে চাইল না কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বক্তব্য ডিভিশন বেঞ্চ থেকে ক্লারিফিকেশন আনতে হবে, তারপরেই হাইকোর্টে হস্তক্ষেপ করতে পারবে। আজকে কলকাতা হাইকোর্টে এই মামলাটি ওঠে, সেখানে আরজি করের বাবা মা তারা মামলা ফাইল করেছে। তাদের বক্তব্য ছিল যে সিবিআই অনেক জায়গায় ইনভেস্টিগেশন করেনি, অনেক পয়েন্টে বাদ রয়েছে। সেই মামলা তারা ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছিল। সেই মামলাতে কিন্তু হাইকোর্ট বলল যে ডিভিশন বেঞ্চে ক্লারিফিকেশন দরকার, তারপরেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলায় হস্তক্ষেপ করতে পারবে। প্রশান্ত দর্শক অর্ণবংশ, জি 24 ঘন্টা, কলকাতা। আইনজীবী আশিস চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। একটু আমি আশিসবাবুর কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব যে তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তারপরে নির্দিষ্ট জায়গা ধরে তদন্ত চাওয়ার দাবি, এই মামলা যেটা নিয়ে হলো, সুপ্রিম কোর্টে মামলা চলছে, ডিভিশন বেঞ্চে চলছে, তাহলে গোটা বিষয়টা দাঁড়িয়ে কোন জায়গায়? দেখো, প্রথম কথা হচ্ছে যখন এই ধরনের কেস চলে, যখন ফাইনাল রিপোর্ট সাবমিট হয় নিম্ন আদালতে, তখন একটা নারেজি পিটিশন ফাইল করতে হয় যে এই রিপোর্টের আমরা সন্তুষ্ট নয়, তো ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। সেটা যদি পারমিশন না দেয় দেন হাইকোর্টে যাওয়া যেতে পারে, এটা একটা দিক। আর আজকে যেটা বিচারপতি মন্তব্য করেছেন যে এই অ্যাকচুয়ালি কি হয় যে আদালত কখনো ইনভেস্টিগেশনে হস্তক্ষেপ করতে পারে না। এই বিষয়টা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে এবং আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে এটা সুপ্রিম কোর্টে স্থানান্তরিত হয়েছে এবং সুপ্রিম কোর্ট ব্যাপারটা মনিটরিং করছে, সেই জায়গায় দাঁড়িয়ে সিঙ্গেল বেঞ্চ একটা ক্লারিফিকেশন না পেলে এই মামলা শুনতে পারে না। তো আইন হচ্ছে প্রথমে যেখানে নিম্ন আদালতে মামলা চলছে সেখানে যে ফাইনাল রিপোর্টটা সাবমিট হবে, সেই ফাইনাল রিপোর্টে যদি আমাদের যে কমপ্লেনেন্ট সে যদি স্যাটিসফাইড না হয়, তখন তাকে একটা নারাজি পিটিশন ফাইল করতে হয় এবং সেটা যদি অ্যালাউ না হয় দেন সেটার এগেনস্টে হাইকোর্ট যেতে পারে। এটা হচ্ছে প্রভিশন। কিন্তু আমরা এখানে কি দেখবো যে সুপ্রিম কোর্টে যেহেতু ম্যাটারটা বিচারাধীন আছে এই ইস্যুটায়, তাহলে কিন্তু এটা সুপ্রিম কোর্টে গিয়ে দৃষ্টি আকর্ষণ করাটাই বাঞ্ছনীয়, কারণ এটা আলাদাভাবে হাইকোর্ট এটা সিঙ্গেল বেঞ্চ শুনতে পারে না। কিন্তু এখানে আরেকটা যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত হচ্ছে না, না, এটা তো আমরা পুরো ব্যাপারটা কিন্তু বারবার দেখেছি যে সুপ্রিম কোর্ট কিন্তু এটা মনিটরিং করছে এবং বারবার এটা এই বিষয়ে মন্তব্য দিয়েছেন এবং এখানে বিভিন্ন রিপোর্ট ওখানে সাবমিট হয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সিবিআই আমরা দেখেছি, সিবিআইও কিন্তু সুপ্রিম কোর্টে রিপোর্ট সাবমিট করেছে। তাহলে আমরা এটা বলতে পারি না যে সুপ্রিম কোর্টের মনিটরিং এ ইনভেস্টিগেশনটা চলছে না। তাহলে পুরো ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্টের দৃষ্টিগোচরে আছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই কিন্তু ব্যাপারটা চলছে এবং যদি কিছু বলতে হয় তাহলে সুপ্রিম কোর্টে একটা অ্যাপ্লিকেশন করে বলাটা উচিত। আচ্ছা, আমি আসবো সতেরো বাসু। আমি এই জায়গা থেকে ত্রিনেশ, আমি সুপ্রিম কোর্টের নজরদারিতে গোটা বিষয়টা চলছে, সিবিআই তদন্ত করছে, এরপর আর কার কাছে যাবে তোমরা? দেখুন, আমরা প্রথমে যখন আন্দোলন শুরু করেছিলাম তখন আমাদের দাবি ছিল কারোর প্রতি এটা তো হতে পারে না। আমরা চেয়েছিলাম যে বিচার বিভাগীয় তদন্ত হোক। সেই তদন্ত পরবর্তীকালে আপনারা দেখেছেন যে কোর্টের তরফ থেকেই সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কোর্টই বলেছে যে সিবিআই এই তদন্ত, কলকাতা পুলিশের উপর ভরসা নেই যাতে সিবিআই তদন্তভারটা গ্রহণ করে। কিন্তু যে দীর্ঘসূত্রিতা হচ্ছে, যে 4.5 মাসেও আমরা একটা পজিটিভ সাইন কিছু দেখতে পাচ্ছি না, আমরা দুই তরফ থেকেই দীর্ঘসূত্রিতা। কিন্তু যদি এরকম জায়গায় দাঁড়ায় যে ওখানে ধরে নি তর্কের খাতিরে যে ওখানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং টেকনিক্যালি যদি তথ্য প্রমাণ লোপাট করেন, যদি যে অভিযোগটা উঠছে তর্কের খাতিরে যদি আমি সেটা সত্যি বলে ধরে নিই, তাহলে সেই তথ্য প্রমাণ লোপাট করবেন কারা? যারা হচ্ছে চিকিৎসক, তারা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠরা, তারাও তো এক্সপার্ট, সময় তো লাগবে না ত্রিনেশ? না, দেখুন, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তো আমরা বারবার করেছি। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ছিল বলেই আমরা কলকাতা পুলিশের উপর ভরসা রাখতে পারছিলাম না, আমরা বিচার বিভাগে তদন্ত চাইছিলাম। কিন্তু সিবিআই এতদিনে কি করলো? সিবিআই কি এতদিনে অবধি বিচার যে তদন্তটা কি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারলো, সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। রাজ্য সরকারের ভূমিকা যেমন আমাদের কোশ্চেনের মুখে ফেলে দিচ্ছে, তেমন সিবিআইয়ের ভূমিকাও আমাদের কোশ্চেনের মুখে ফেলে দিচ্ছে। 218 বিএনএসএস অনুযায়ী যে আরজি করের এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ স্যার এবং যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল যিনি ছিলেন, তাদের এগেনস্টে চার্জশিট দাখিল করার জন্য রাজ্য সরকারের অনুমতি কিন্তু সিবিআই লাগে, সেটা রাজ্য সরকার দেয়নি। তাই সিবিআই সেই ক্ষেত্রে চার্জশিট ফাইল করার ক্ষেত্রে একটা বাধা পেয়েছে, এটা ঠিকই। কিন্তু তাছাড়াও সিবিআইয়ের তরফ থেকে যে তৎপরতা আমরা চেয়েছিলাম, সেই তৎপরতা কিন্তু দেখছি না। কেন্দ্রের যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই, সেই সিবিআই যদি এত দীর্ঘসূত্রিতা করে, সিবিআই যদি সঠিকভাবে তদন্ত না করে, তাহলে সাধারণ মানুষ কার উপর ভরসা রাখবে? আমরা কার কাছে যাব? এই প্রশ্ন কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে। না, তাহলে মনিদা, আমি আসবো। মনিদা, আপনারাও কি বিশ্বাস করেন যে ত্রিনেশটা যে দাবি করছে তার মধ্যে কোনো ভিত্তি রয়েছে, নাকি এখনো পর্যন্ত তদন্ত যে গতিতে এগোচ্ছে যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী, সেই এই কুকীর্তিটা ঘটিয়েছে? না, ত্রিনেশরা এবং ডাক্তারবাবুরা যে সন্দেহ করছে, অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে, তার 100% কারণ আছে এবং আমি তাদের সাপোর্ট করি। কারণ
এই আরজি করেই আমরা দেখেছি যে ডক্টর সৌমিত্র বিশ্বাসকে সুইসাইড করেছে, দড়িতে ঝুলিয়ে দিয়েছে, লাইনারের দড়ি, সুইসাইড করছে, আজ পর্যন্ত তার বিচার হয়নি। এই আরজি করেই আজকে যারা চিৎকার করে চ্যানেলে গলা ফাটিয়ে দিচ্ছে যে সঞ্জয় রায়কে একদম ফাটিয়ে দিচ্ছে, তাদের সময় তারা কি করেছে? সেদিন যদি সৌমিত্র বিশ্বাসের খুনিদের ধরা হতো তাহলে আজকে এই ডাক্তারটা মারা যেতেন না। আজকে এই ডাক্তার যার জন্য এসে বলছে সেই ডাক্তার মারা যেত না যেদিন যদি সৌমিত্র বিশ্বাসের খুনি। তাই তো এক মিনিট আজকে ওরা কেন বলছে যে আজকেও যদি সৌমিত্র বিশ্বাস তখন লেফট ছিল তার বিচার হয়নি, আজকে যারা আছে টিএমসি তার বিচার হচ্ছে না, আগামী দিনে যে আরজি করে এরকম বিচার এরকম খুন হবে না তার কোনো গ্যারান্টি এরা পাচ্ছে না। তোমরাও সিবিআই তদন্তে ডিস্যাটিসফাইড? না আমি সিবিআই কেন, সুপ্রিম কোর্ট কোয়াস করছে, সেখানে কোনো কথা বলা উচিত না। আমি বলছি মনিদা, সিবিআই এর তদন্তে তোমরা খুশি? আবার সিবিআই তদন্ত কোথায় আসছে? প্রথম থেকেই যদি খুনের বিচারটা হতো, সিবিআই তদন্ত করছে, 3 মাস 6 মাসে কি তদন্ত শেষ হয়ে যায়? 3 মাস 6 মাসে তদন্ত শেষ হয়ে যায়। ঠিক পথে এগোচ্ছে বলে তোমার মনে করছো, তাই তো? সুপ্রিম কোর্ট যখন দিচ্ছে বিচার মানে আস্থা রাখা ছাড়া আমাদের কাছে অপশন কোথায়? সুপ্রিম কোর্টের উপরে যদি সাধারণ মানুষ আস্থা না রাখতে পারে তাহলে আমরা কার কাছে? এখানে তো সিবিআই ইস্যু নয়, এখানে তো ইস্যু সুপ্রিম কোর্ট। হ্যাঁ, ত্রিনেশ কি বলছিল? আমি আমার বক্তব্য হচ্ছে উনি যে সৌমিত্র বিশ্বাসের প্রসঙ্গটা তুলে আনলেন, আমরা চাই সেটার উপযুক্ত তদন্ত হোক। আজকে যেমন অভয়া দিদির বাবা মাকে আমরা কাঁদতে দেখছি, তখন সেই সময় সৌমিত্র বিশ্বাসের মাও কোর্টে এবং বিভিন্ন জায়গাতে বারবার ছুটে বেরিয়েছেন যে তার যাতে বিচার হয়, তার ছেলের যাতে বিচার হয়। সেই বিচার কিন্তু অধরা থেকে গেছে। অর্থাৎ সে যে সময়কালই হয়ে থাকুক, অপরাধ কিন্তু তার যথাযথ তদন্ত হোক। তোমরা ভয় পাচ্ছ আমার বক্তব্য একই অবস্থা হতে পারে, হতে পারে। বিচার কিন্তু যত দীর্ঘ হবে, আমরা মনে করি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। যত দেরি হবে তত জাস্টিস পেতে কিন্তু আমাদের আরো বেশি সমস্যা হবে। আমি 4টে কথা বলছি। প্রথম কথা, যেহেতু সৌমিত্র বিশ্বাসের নামটা উঠলো, যারা অর্ধেকটা জানেন তাদেরকে বাকিটা জানিয়ে রাখি। সেই সময় সৌমিত্র বিশ্বাসের পরিবারের দাবি অনুযায়ী জুডিশিয়াল এনকোয়ারি হ্যান্ডওভার করে দিয়েছিল রাজ্যের বামফ্রন্ট সরকার। তার জন্য কোনো আদালতে যেতে হয়নি, কোনো আদালতের নির্দেশ লাগেনি, জুডিশিয়াল এনকোয়ারি হয়েছিল একদম পরিবারের দাবি মেনে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে মনিদা ধৈর্য ধরতে পারেন বা খুব খুশি থাকতে পারেন, কিন্তু আমি অনুরোধ করছি আপনাদের আর্কাইভ থেকে, 24 ঘন্টার আর্কাইভ থেকে, যেদিন হাইকোর্ট সিবিআইকে তদন্তটা হ্যান্ড ওভার করলো 14ই আগস্ট, সেই দিন শুভেন্দু অধিকারীর রিয়াকশনটা বার করুন। শুভেন্দু অধিকারী পরিষ্কার এই কথাটা বলেছিলেন যে হাইকোর্টের সিবিআইকে দেওয়ায় আমরা খুশি হতে পারছি না এই কারণে, কেননা এর আগে একাধিক মামলায় আমরা দেখেছি যখনই কোনো তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার অবধি গিয়ে পৌঁছয় তখন তারপরে সিবিআই আর এগোয় না। এটা শুভেন্দু অধিকারীর কথা, মনিদার থেকে সামান্য বড় বিজেপি নেতা। 3 নম্বর কথা, যে কথাগুলো ডাক্তারবাবু এখানে বলেছিলেন এর আগের বার, তার সঙ্গে আমি খালি যোগ করছি, মেয়েটির বাবা মা পাগলের মতো করে বলে গেল যে আমার মেয়ের গায়ের চাদরের রং আমরা যা দেখেছিলাম, ওর বন্ধুরা যা দেখেছিল, দুটো আলাদা, চাদর পাল্টানো হয়েছে, লাল আর নীল, মাঝখানে বলে বোধহয় একটা সবুজ রঙের চাদর ছিল ইত্যাদি। মানে ওনারা মানে পাগলের মতো করে বলেছেন। আমার মনে আছে 24 ঘন্টাতে বসে শুনেছিলাম প্রথম ওনাদেরকে কথাটা বলতে। ভ্রুক্ষেপ করলো না তখন, সিবিআই ভ্রুক্ষেপ করলো না। এবং আমি বারবার করে এই কথাটা বলছি, সাংবাদিক বলতে ঘেন্না করে যাদেরকে, সেই সরকারি চামচাগুলো তার পরিবারকে পর্যন্ত অপমান করতে, ব্যঙ্গ করতে ছাড়লো না যে তারা নাকি ফুটেজ পাওয়ার জন্য, মাইলেজ পাওয়ার জন্য নিজের মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছে। এখানে আজকে যে সিএফএল রিপোর্টটাকে নিয়ে আমরা আলোচনা করছি, এখানেই বক্তব্য, যদি মৃতদেহটাকে সরানো হয়ে থাকে, প্লেস অফ অকারেন্স থেকে সরিয়ে সেমিনার রুমে রাখা হয়ে থাকে, সেইটা কি একা সঞ্জয় রায় করেছিল নাকি এর পেছনে আরও লোক ছিল? তাদেরকে কেন সিবিআই খুঁজে বার করলো না? আর আমার শেষ কথা, এখানে এতক্ষণ যে টেকনিক্যাল ব্যাপারটাকে নিয়ে আলোচনা হচ্ছিল, আমি তার বাইরে একটা কথা বলছি, ঠিক কথা, মনিটর করছে সুপ্রিম কোর্ট আর বিচার করছে শিয়ালদা কোর্ট, তাই তো? এবার একই সিবিআই কলকাতা পুলিশের ভূমিকা সম্পর্কে সুপ্রিম কোর্টে যে রিপোর্টটা জমা দিয়েছে, তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতি এই কথাটা বললেন যে আমার 30 বছরের জীবনে আমি কখনো পুলিশের এই ভূমিকা দেখিনি। অথচ সেই পুলিশের এই ভূমিকা নিয়ে যেটা সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে দেওয়া যায়, সেইটা চার্জশিটের মাধ্যমে শিয়ালদা কোর্টে দেওয়া যায় না, যে কারণে অভিজিৎ মণ্ডলের বেলটা হয়ে গেল। এর পেছনে একটা লজিক্যাল, এই আলতু ফালতু কথা না বলে ওই সময় এই হয়েছিল, মুঘল আমলে এই হয়েছিল, আলতু ফালতু কথা না বলে না, লজিক্যাল কারণ তো থাকতে হবে যে একই সিবিআই একই রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে পারলো, আর যেখানে জমা দিলে কাস্টাডিটা এক্সটেন্ড হতো, লোকটা জেলে থাকতো, সেইখানে কেন জমাটা দিল না? আচ্ছা, আমি ভাস্কর দা আসবো, কিন্তু আরেকটা বিরতির সময় গিয়ে সঙ্গে থাকো। ভাস্কর দার কাছে আসবো সরাসরি। দেখুন, আমাদের তো বিশ্বাস করতে হবে, আমাদের তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার উপরে যদি ষড়যন্ত্রের তত্ত্ব হয়, এটা হচ্ছে না ওটা হচ্ছে, এইভাবে করা উচিত। আগামী দিনে কি ডাক্তাররা কিভাবে চিকিৎসা করবেন, তার সাথে সাথে কিভাবে তদন্ত করা উচিত, খুন ও ধর্ষণের মামলায় তদন্তটা কোন দিকে এগোনো উচিত, দ্রুততার সঙ্গে কিভাবে করা উচিত, এই সম্পর্কে যদি বলেন। আমি বলছি, আমি এই যে বলছো, আমি নির্দিষ্টভাবে বলছি, দেখো না,
একটা তো কনক্লুশনে হয়তো অনেক মানুষ চলে আসছিলেন। কনক্লুশনে এটাও আসছিল যে শতরূপরা হয়তো নানান রকম আজগুবি তথ্য আমদানি করে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। এটা ফ্যাক্ট, অনেক মানুষ বিশ্বাস করতে শুরু করেছিলেন। যখন এক সন্দীপ ঘোষ টালা থানার ওসি বেল পেয়ে গেলেন, যখন সঞ্জয় রায় ছাড়া এতদিন বাদে কাউকে খাড়া করা গেল না। কিন্তু বললাম তো সিবিআই চার্জশিটটা জমা দেয়নি, সেই সুযোগটাকে ব্যবহার করে আমি বারবার করে বলছি সাংবাদিক বলে পরিচয় দিলে সাংবাদিকতার অপমান, এমন কিছু প্রাক্তন সাংবাদিক ইউটিউবার সরকারের পাওয়ারটা করেছিল। কিন্তু ভাস্করদা যখন এই ধরনের খবরগুলো সামনে আসছে যে প্লেস অফ অকারেন্স নিয়ে প্রশ্ন এই প্রশ্নটা আসছে, তো তার মানে এই প্লেস অফ অকারেন্সের যে তথ্যটা তুলে ধরা হয়েছিল, দেখুন প্লেস অফ অকারেন্সের যে তথ্যটা তুলে ধরেছে সেটাকে তো দেখবে কে? সিবিআই দেখবে তো, নাকি ডাক্তাররা তার জন্য বলবেন যে ঠিক মতো তদন্ত হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না? এই জায়গাটাতে তাহলে আগামী দিনে অবশ্যই তুমি এই প্রশ্ন তুলতে পারো যে সিবিআই ঠিকভাবে তদন্ত করছে কিনা, কিন্তু ষড়যন্ত্রের তথ্য নেই। ষড়যন্ত্রের তথ্যটা আছে, ষড়যন্ত্রের তথ্য কিন্তু প্রমাণ দিতে হবে। ষড়যন্ত্রের তথ্য যে কোনো বিষয়ে ষড়যন্ত্রের তথ্য দেওয়াটা একটা এই যে ঈশ্বর প্রতি ভরসা সিবিআই প্রতি, যখন রাজীব কুমারকে ধরতে গেছিল বাইরে গেটের বাইরে বসে পড়েছিলেন না মমতা ব্যানার্জি, সিবিআই এর উপর ভরসা করব না, তাহলে সিবিআই এর উপর ভরসা করব না, রাজীব কুমারের উপর ভরসা করব না, রাজীব কুমারের উপর ভরসা করব, রাজীব কুমারের উপর আমরা কাদের উপর ভরসা করব জানি না, আমি জানি না কাদের উপর ভরসা করতে হবে। তাহলে ভাইপোকে যারা চেয়েছিল, তাহলে কেন চেয়েছিল? এই সিবিআই পাওয়ার জন্য বিকাশ হয়েছে, আপনি দেখলে দেখতে পাবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুব খারাপ বলেছিলেন সিবিআই হয়েছে, তিনি তো সিবিআই চেয়েছিলেন, আজকে বিকাশ এবার থেকে ভাই বিচারটা তাহলে মানুষকে জানিয়ে দেওয়া হোক যে কারোর উপর আমরা বিচার দেবো। আমরা রাজীব কুমারের বাড়ির বাইরে গিয়ে ডান্স বাংলা ডান্স করছিলেন কেন? এগুলো রাজীব কুমারের বাড়ির বাইরে গিয়ে ডান্স বাংলা ডান্স করতে কে বলেছিল? আজকে কলকাতা পুলিশ রাজীব কুমারের বাড়ির বাইরে গিয়ে ডান্স বাংলা ডান্স করতে কে বলেছিল? তখন সিবিআই এর উপর ভরসা নিয়েছিল, পুলিশের উপর ভরসা রাখতে। শুনে নিন, কারোর কথা শোনা যাচ্ছে না। আমি বলছি আপনার সব কথা মানলাম, তাহলে যখন এই সিবিআই যখন রাজীব কুমারকে ধরতে গেছিল তখন তার বাড়ির বাইরে গিয়ে ডান্স বাংলা ডান্স করতে কে বলেছিল? আমি ডাক্তারবাবুদের কাছে অনুরোধ করব, ডাক্তারবাবুরা বিচার করবেন, আপনাদের যারা গাইড করছেন তাদের সাথে একটু ভালোভাবে কথা বলুন, লয়ারের সাথে কথা বলুন। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট যখন কেসটা করছে দেশের আইন ব্যবস্থা অনুযায়ী হাইকোর্ট সেই ব্যাপারে কোনো কথা বলতে পারে না, তা আপনারা হাইকোর্টে গেলেন। আপনারা দেখেছেন যাদের এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মনে পড়লো, এই আপনাদের কাছে গেছিল মাঝপথ দিয়ে সরে গেল। আপনারা দেখলেন সেই মৃতার পরিবার চেয়েছিল উকিল বদলাতে বদলেছে, ডাক্তারদের সঙ্গে মিথ্যে কথা বলবেন না, আপনার সঙ্গে মিথ্যে কথা বলবেন। শো শেষ হয়ে এসেছে, আপনার কথা খতম করা যাবে না বলে। এই বলুন তো ডাক্তার, বিকাশ ভট্টাচার্য কবে ডাক্তারদের মামলা করেছিল? বিকাশ ভট্টাচার্য কবে ডাক্তারদের মামলা করেছিল? বিকাশ ভট্টাচার্য কবে ডাক্তারদের মামলা করেছিল? কেন মিথ্যে কথা বলছেন? প্লিজ সময় একদম আমি বলতে চাই বিকাশ যেভাবে চাই না ডাক্তারবাবুদের কাছে আমার অনুরোধ যে আপনারা যেভাবে লড়ছেন লড়াই করুন, আর আপনি তো মোদির সাথে কথা বলুন, করছেন আপনি মোদির সাথে কথা বলুন, যারা সিবিআই কে আমি সত্যজিৎ বাবু কিছু বলবেন? হ্যাঁ বলুন, সত্যজিৎ বাবু বলুন। আপনি সাহায্যটা দেখুন। সব্যসাচী একটা কথা বলি, দেখুন টোটাল কেসটা তো মনিটরিং করছে সুপ্রিম কোর্ট, এবং এই সিএফএসএল রিপোর্ট এবং সিবিআই এর যে প্রত্যেকটা খাবের উপর যে রিপোর্টগুলো, প্রত্যেকটা রিপোর্ট সাবমিট করা হয়েছে সুপ্রিম কোর্টকে, এবং সেইখানে একে না ভরসা করে আর তো কোনো উপায় নেই। যদি নারাজি পিটিশন করার পরে যদি দেখা যায় যে আবার হাইকোর্ট ডিভিশন বেঞ্চের অর্ডার নিয়ে নতুন করে ইনভেস্টিগেশনের অর্ডার দিচ্ছেন, নাহলে নিশ্চয়ই ইনভেস্টিগেশন হবে। কিন্তু এই যে অপরাধস্থল যে চেঞ্জ, যে প্লেস অফ অকারেন্স যে চেঞ্জ, এটা কিন্তু এখন প্রমাণ করা এই 4 মাস পরে
চেঞ্জ, এইটা প্রমাণ করা কিন্তু ভয়ানক কষ্ট হবে সিবিআইয়ের পক্ষ থেকে এবং যে কোনো অথরিটির পক্ষ থেকে। আর লাস্ট কথা একটা শুধু বলে রাখি যে এই যে সুপ্রিম কোর্টের অর্ডার, যে 3 জনের বেঞ্চ তারা কিন্তু বারবারই বলেছেন যে এই ইনভেস্টিগেশনে যে ল্যাপসেস হয়েছে সেই ল্যাপসেসগুলো কিন্তু সাধারণ মানুষের আজকের এই প্রশ্নগুলোকে তুলে দিয়েছে। এই যে সাধারণ নাগরিক সবাই কিন্তু বিশ্বাস করে যে একা একজনের পক্ষে, সঞ্জয় রায়ের পক্ষে এই তার 31 বছরের কিন্তু বিশ্বাস দিয়ে তো হবে না, সত্যি তো বিশ্বাস দিয়ে তো হবে না, এটা তো এভিডেন্স দিয়ে। সেই এভিডেন্স দিয়ে আমি আশিস বাবুর কাছে সেই সিএফএসএল রিপোর্ট দেখি সঞ্জয় রায় একা প্লেস অফ অকারেন্স চেঞ্জ করেছে। আশিস বাবু এটা তো বিশ্বাসের মানে 4 মাস বাদে সেই একই প্রশ্নে আমরা ঘোরাফেরা করছি, 4 মাস ধরে একই প্রশ্ন, কোনো উত্তর নেই। মেইন বিষয় যে দুটো ইনভেস্টিগেশন এজেন্সি এখানে ইনভেস্টিগেশন করেছিল, একটা রাজ্য সরকারের তত্ত্বাবধানে, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে। তো এখানে তো এটা নয় যে কে এফিসিয়েন্ট, কার ইনভেস্টিগেশন ঠিক, সেটা নয়। প্রপার ইনভেস্টিগেশনের জন্য সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, সুপ্রিম কোর্টের তথ্য এখানে জমা পড়েছে। যদি মনে করে সুপ্রিম কোর্ট যে ইনভেস্টিগেশনটা প্রপার ওয়েতে হচ্ছে না, তাহলে সুপ্রিম কোর্ট একটা প্রপার ইনস্ট্রাকশন দিতে পারে, একটা অর্ডার পাস করতে পারেন যে এই ইনভেস্টিগেশনটা ঠিকঠাক হচ্ছে না এবং সঠিক ওয়েতে পরিচালনা হচ্ছে না। যারা অভিযোগকারী বা যারা কমপ্লেন আছেন বা যারা ভিকটিমের মা বাবা, তারা প্রপার অ্যাপ্লিকেশন ফাইল করুন সুপ্রিম কোর্টে যে এই ডেফিসিয়েন্সি আছে ইনভেস্টিগেশনে, এগুলো পুনরায় তদন্ত করা হোক, তাহলে কিন্তু এটা প্রপার ইনভেস্টিগেশন হতে পারে। আদারওয়াইজ যদি এইভাবে ভুল পথে পরিচালিত হয় বা বারবার যদি এইভাবে মিসগাইড করে বিভিন্ন কোর্টে আবেদন করে, তাহলে এই সঠিক বিচার পাওয়াটা খুবই প্রবলেম। তারা তো ত্রিশ আপাতত একদমই তারা ধৈর্য ধরা ছাড়া উপায় নেই, এবং সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত বলেনি যে তদন্ত এইভাবে এগোচ্ছে না। আমরা 4.5 মাস ধৈর্য ধরে আছি, আমরা আরও ধৈর্য ধরতে চাই, কিন্তু যে এত দীর্ঘসূত্রিতা অবশ্যই প্রয়োজন নেই বলে আমাদের মনে হয়। এবং আমরা এটা মনে করি যে সঞ্জয় রায় শুধুমাত্র একমাত্র দোষী নয়, শুধু তাকে আড়াল করার জন্য যে রাজ্য সরকার তরফ থেকে রাজ্য পুলিশ বা কলকাতা আমাদের রাজ্যের অথরিটি সে চেষ্টা করেছিল একমাত্র একটা সিভিক ভলেন্টিয়ারকে আড়াল করার জন্য এত আয়োজন, এটা আমরা মনে করি না। আমরা মনে করি এই তদন্ত উপযুক্তভাবে হোক, এবং সুপ্রিম কোর্টের উপর আমাদের ভরসা থাকা সত্ত্বেও সেখানে যেহেতু যে বারবার হিয়ারিং আমরা দেখেছি যে কর্মবিরতি, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি টাস্কফোর্স নিয়ে যে আলোচনা হয়েছে, বারবার আলোচনা হয়েছে, কিন্তু আমরা চাই যে বিচার এবং সিবিআই যে কীভাবে তদন্তটা করছে সেটা সুপ্রিম কোর্ট জানতে চাইবে এবং আমাদের সবার সামনে চলে আসবে, আমরা এই আশা রাখি। ঠিক 6:30টার সময় আমার অংশ একদম 6:30টার সময় জুনিয়র ডাক্তারদের একটি সাংবাদিক সম্মেলন রয়েছে, সেখানে কি বক্তব্য উঠে আসে নজর থাকবে। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।